দিনটা 7ই এপ্রিল। এই দিন গোটা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। স্বাস্থ্য নিয়ে বিশ্বের সমস্ত দেশের মাঝে কোঅপারেশনের জন্য 1948 সালের 7ই এপ্রিলের দিনই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল। এর জন্য এই দিনই ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয়। এবছর আমরা 76th অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব জুড়ে থাকা এনজিও, অনেক দেশের সরকার আজকের দিনে অনেক ক্যাম্পেইন চালায় যাতে মানুষজনকে সচেতন করা যায় অসুখ থেকে বাঁচার জন্য কোন কোন বিষয়ের ওপর নজর রাখা উচিত, লাইফস্টাইলে কি পরিবর্তন আনা উচিত, লাইফস্টাইল ডিজিজেস, মেন্টাল হেলথ, চাইল্ড কেয়ার, এমনকি ক্লাইমেট চেঞ্জের জন্য কি হেলথ ইস্যু হয়ে থাকে, এই সব কিছু নিয়ে আজকের দিনে সচেতনতা ছড়ানো হয়। এই বছরের ওয়ার্ল্ড হেলথ ডে এর থিম মাই হেলথ মাই রাইট, যেখানে ফোকাস করা হয় ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, কোয়ালিটি হেলথ কেয়ার, কোয়ালিটি এডুকেশন এবং কোয়ালিটি ইনফরমেশনের ওপর। আপনাদের জানানোর জন্য বলি, বিশ্বের 140টা দেশে ভালো স্বাস্থ্যকে ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকারের ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার উদ্দেশ্য এটা বোঝানো হেলথ একটা লাক্সারি নয়, বরং সমস্ত মানুষের একটা মৌলিক অধিকার, আর তাদের সরকার দেশের সমস্ত মানুষের কাছে হেলথ ফ্যাসিলিটি পৌঁছানোর জন্য কাজ করবে। তো নমস্কার দেশবাসী, আজকের প্রথম খবর রয়েছে ভারতের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম অ্যামকাকে নিয়ে। খবর বেরিয়ে আসছে ফাইনালি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অফ ইন্ডিয়া অ্যামকা ফাইটার জেটের ডিজাইন ফাইনালাইজ করে দিয়েছে। শেষ মুহূর্তে ক্রিটিক্যাল ডিজাইন রিভিউর দরুন কিছু পরিবর্তন আনতে হয়েছিল, যার জন্যই ডিজাইন প্রসেস একটু কমপ্লেক্স হয়ে গেছিল। কিন্তু খুশির ব্যাপার হলো এখন না শুধু ডিজাইন ফাইনালাইজ হয়েছে, বরং অ্যামকা ফাইটার জেটের মেটাল কাটিংও শুরু হয়ে গেছে, যার জন্য এই ফাইটার জেটের কিছু প্রোটোটাইপ বানানো হবে, সেগুলোর প্রপার টেস্টিং হবে এবং ক্লিয়ারেন্স পাওয়ার পর সেটা প্রোডাকশনে চলে আসবে। মানে মেটাল কাটিং এই পুরো প্রসেসের প্রথম স্টেপ। আশা করি ভারত খুবই দ্রুততার 5th জেনারেশনের স্টেলথ ফাইটার জেট বানিয়ে ফেলবে, কারণ আমরা এখানে এখন মেটাল কাটিং করছি, আর ওদিকে তুর্কি এবং সাউথ কোরিয়ার মতো দেশ তাদের 5th জেনারেশন ফাইটার জেটের টেস্টিং পর্যন্ত পৌঁছে গেছে। আজকের পরবর্তী আপডেট রয়েছে ভারত এবং ইসরায়েলকে নিয়ে। আপনাদের বলেছিলাম ইসরায়েল ভারতের 10,000 মানুষকে জব অফার করে নিজেদের সঙ্গে ইসরায়েলে নিয়ে যাচ্ছে, যেটা স্টার্ট হয়েও গেছে, আর 64 জন ভারতীয় ওয়ার্কারের প্রথম ব্যাচ ইসরায়েলে পৌঁছেও গেছে। এখন দেখা হলে ইসরায়েল এখনো যুদ্ধের মধ্যে রয়েছে, একদিকে হামাসের সঙ্গে যুদ্ধ লড়ছে, অন্যদিকে আবার হিজবুল্লাহ রয়েছে, আর এখন ইরানের সঙ্গে একটা নতুন কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। আর এই কারণে ভারত সরকার ইসরায়েল তাদের ওয়ার্কারদের নিয়ে কিছু বলেছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় রিসেন্টলি বলে, আমরা ইসরায়েলের সরকারকে বলেছি ভারতের যে সমস্ত ওয়ার্কারদের তারা চাকরি দিয়ে তাদের দেশে নিয়ে গেছে, ওই সমস্ত ভারতীয় ওয়ার্কারদের সেফটি এবং সিকিউরিটি সুনিশ্চিত করা হোক, ভারতীয়দের সুরক্ষিত রাখার জন্য প্রপার পদক্ষেপ নেওয়া হোক, আর সবাইকে এমন জায়গায় চাকরি দেওয়া হোক যেখানে কোনো হামলার ভয় নেই, ওখানে শুধু ইকোনমিক অ্যাক্টিভিটিস হোক। এরই সাথে বিদেশ মন্ত্রণালয় বলে ভারতের সরকার ভারতীয় নাগরিকদের সিকিউরিটিকে ভীষণ সিরিয়াসলি নেয়। আশা করি সমস্ত ভারতীয়রা ইসরায়েলে সেফ থাকবে, বেশি ঘাবড়ানোর কিছু নেই, কারণ এই সময়ও ভারতের 18,000 নাগরিক এখনো ইসরায়েলে ওয়ার্ক ভিসার ভিত্তিতে ওখানে কাজ করছে। এখন যদি অত বড় বিপদই থাকতো তাহলে ওই মানুষগুলো কত আগেই ভারতে চলে আসতো। আজকের পরবর্তী আপডেট রয়েছে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে নিয়ে। রিসেন্টলি আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন থেকে নিয়ে ইসরায়েল, ইয়ামান, মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ আমেরিকা এবং বিশ্বের আরো অনেক রিজিয়ানে কনফ্লিক্ট এবং সিভিল ওয়ার হচ্ছে। এক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, এই সমস্ত রিজিয়ানে যেই সমস্ত ভারতীয় মানুষরা রয়েছে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ভারত সরকারের খুবই বড় একটা দায়িত্ব। জয়শঙ্কর মহাশয় বলেছেন ভারতের যে সমস্ত মানুষরা বর্ডার ছেড়ে বিশ্বের যে কোনো দেশে যান তারা ফুল কনফিডেন্সের সঙ্গে যান, আর এটা মাথায় রাখুন ভারত সরকার আপনাদের সবার সাথে রয়েছে। আমরা ইউক্রেনে 90টা ফ্লাইট অপারেট করেছিলাম, যেখানে অনেক দেশ নিজেদের নাগরিকদের ওই অবস্থাতেই ফেলে রেখেছিল, ওদিকে কিছু দেশ তো মাত্র 3-4টে ফ্লাইট অপারেট করেছিল। জয়শঙ্কর মহাশয় বলেন যদি আপনারা বিগত 10 বছরের দিকে তাকান তো
নেপালে যখন ভূমিকম্প হয়, ইয়ামানে, সুদানে, গাজাতে যুদ্ধ হয়, তালেবানরা আফগানিস্তান ক্যাপচার করে নেয়, তখন আমরা আমাদের দেশের মানুষদের কখনো ফেলে রাখিনি, সবাইকে উদ্ধার করি। এর জন্য আপনারা নিশ্চিন্ত হয়ে ভারতের বাইরে যান, কারণ ভারত সরকার আপনাদের পাশে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। নেক্সট আপডেট রয়েছে লাদাখ থেকে। ইন্ডিয়ান এয়ারফোর্স রিসেন্টলি বলেছে লাদাখে অপারেশনাল ট্রেনিং এর দরুন ওখানে একটা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারকে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়েছিল, যেই সময় হেলিকপ্টারটা কিছুটা ড্যামেজও হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স বলেছে দুজন পাইলট যারা এই অ্যাপাচি হেলিকপ্টারটা অপারেট করছিল তারা একদম সুরক্ষিত রয়েছে আর তাদের নিয়ারেস্ট এয়ারবেসে শিফট করা হয়েছে। এরই সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স এই ঘটনাকে নিয়ে কোর্ট অফ এনকোয়ারিরও আদেশ দিয়ে দিয়েছে, যাতে এটা জানতে পারা যায় এমার্জেন্সি ল্যান্ডিং কেন করাতে হয় আর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের যে ড্যামেজ হয়েছে সেইটার অ্যাকচুয়াল কারণ কি ছিল। অবশ্যই এটা প্রথমবার হয়েছে যখন ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিজের অ্যাপাচি হেলিকপ্টারকে এভাবে এমার্জেন্সি ল্যান্ডিং করিয়ে গ্রাউন্ড করতে হয়। আপনাদের মনে করিয়ে দিই, 2015 সালে ভারত আমেরিকার থেকে 22টার মতো অ্যাপাচি হেলিকপ্টার এবং 15টার মতো চিনুক চপার পারচেস করেছিল, যার জন্য আমরা ওই সময় আমেরিকাকে $3 বিলিয়ন পে করেছিলাম। নেক্সট আপডেট রয়েছে আমেরিকা এবং ভারতকে নিয়ে। ইউএস ট্রেজারির সিনিয়র অফিসিয়াল অ্যানা মরিস এই সময়ে ভারত যাত্রায় রয়েছেন। রিসেন্টলি ভারত যাত্রায় আসেন আর উনি ওই সময়ে ভারতের কাছে অনুরোধ করে ভারত রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল বর্তমানে পারচেস করছে সেটাকে আমরা $60 পার ব্যারেলের প্রাইস ক্যাপে রেখেই পারচেস করি, যাতে ভ্লাদিমির পুতিন ক্রুড অয়েলকে বিক্রি করে ইউক্রেন ওয়ারকে যে ফান্ড প্রোভাইড করছে তার জন্য তারা বেশি পয়সা কামাতে না পারে। উনি বলেন রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করা নিয়ে আমেরিকা ভারতকে কখনো আটকায়নি। এরই সাথে অ্যানা মরিস এটাও বলেন আমেরিকা এটা মনে করে ভারত যখন রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করে এবং সেটাকে ভারতে এনে রিফাইন করে তো সেটা টেকনিক্যালি তো রাশিয়ান অয়েল থাকে না, এর জন্য তারা ভারতের ওপর কোনো রকম স্যাংশন লাগাবে না। আসলে এখন আমেরিকার টোন একটু চেঞ্জ হয়েছে, যেখানে একটা সময় তারা ভারতকে স্যাংশনের হুমকি দিত, তারা আজ ভারতের কাছে অনুরোধ করছে। পরবর্তী আপডেট বেরিয়ে আসছে ভারতের পেঁয়াজ এক্সপোর্টকে নিয়ে। ভারত আগের বছর 2023 ডিসেম্বর মাসে পেঁয়াজ এক্সপোর্টের ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল আর বলেছিল ভারতে লিমিটেড ফসল এবং বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের জন্য এখন আমরা অন্যান্য দেশকে পেঁয়াজ একদমই এক্সপোর্ট করব না। এবং তারপর বিশ্বের অনেক দেশ ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছিল আর তাদের পেঁয়াজ এক্সপোর্টের জন্য বলেছিল, কিন্তু ভারত সরকার বিশ্বের মাত্র 5টা দেশের জন্যই পেঁয়াজ এক্সপোর্টের লাইসেন্স গ্র্যান্ট করেছে। মানে এই ব্যান সত্ত্বেও ভারত বিশ্বের 5টা দেশকে পেঁয়াজ এক্সপোর্ট করেছে আর ওই 5টা দেশ হলো বাংলাদেশ, ভুটান, বাহরিন, মরিশাস এবং মিডল ইস্টে ইউনাইটেড আরব এমিরেট, যেখানে বিশ্বের অন্য দেশগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। এবার কারা যেন বলছিল বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, ওই এখন কিছু বললো না তো, কিন্তু ভারতের এই সিদ্ধান্ত থেকে আপনি আন্দাজ করতে পারেন এই 5টা দেশ ভারতের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট রয়েছে তুর্কির শত্রু গ্রিস এবং ভারতকে নিয়ে। গ্রিস অ্যানাউন্স করেছে তাদের চিফ অব দ্য জেনারেল স্টাফ অব দ্য গ্রিক আর্মড ফোর্সেস দিমিত্রিস ওপিস এই সপ্তাহে ভারত যাত্রায় আসবে। এটা দুই দেশের ইতিহাসে প্রথমবার হচ্ছে যখন দুই দেশের হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসার্স এদের মধ্যে কোনো মিটিং করবেন। রিপোর্ট অনুযায়ী গ্রিক মিলিটারি কমান্ডার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ এবং ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর হাই র্যাঙ্কিং অফিসিয়ালস এর সাথে কিছু মিটিং করবে আর দুই দেশ নিজেদের মধ্যে নিজের সৈন্য সম্বন্ধকে কিভাবে মজবুত করতে পারে, কোন কোন মিলিটারি এক্সারসাইজ আগামী সময়ে শুরু করতে পারে, এই নিয়ে আলোচনা হবে। দুই দেশের সরকার তো ডিপ্লোম্যাটিক টাইজ অনেক আগেই মজবুত করে দিয়েছিল, কিন্তু এখন ডিফেন্স টাইজকে মজবুত করার জন্য এটা প্রথম স্টেপ বলে মনে করা হচ্ছে। রিসেন্টলি গ্রিসের ডিফেন্স এক্সপার্ট এটা দাবি করেছিল তুর্কিকে কাউন্টার করার জন্য গ্রিসের সরকারকে ভারতের থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল পারচেস করা উচিত। যদিও ভারত গ্রিসকে ব্রহ্মোস মিসাইল বিক্রি করবে নাকি না এটা একটা
জটিল বিষয়, কারণ গ্রিস একটা ন্যাটো কান্ট্রি। আর কি জানি ভারতের গ্রিসকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল বিক্রি করা নিয়ে রাশিয়া কোন রকম আপত্তি জানাবে কিনা। পরবর্তী আপডেট রয়েছে ইসরায়েল, ইরান এবং ভারতকে নিয়ে। রিসেন্টলি ইরান সিরিয়াতে অবস্থিত ইরানিয়ান এম্বাসির ওপর এয়ার স্ট্রাইক করেছিল, যার জন্য ইরানের মিলিটারি এবং ইন্টেলিজেন্স অফিসিয়ালের মৃত্যু হয়েছিল। ওই হামলার পর ইরান ইসরায়েলকে হুমকি দিয়েছিল তারাও এর বদলা নেবে, ইসরায়েলকে কোনো মতেই ছাড়বে না। এর জন্য রিসেন্টলি ইসরায়েল ভারত সহ বিশ্বের অনেক দেশে তাদের এম্বাসিকে হাইলি অ্যালার্ট করেছে। সেই সাথে ইসরায়েল বিশ্বজুড়ে তাদের অ্যাম্বাসেডর এবং ডিপ্লোম্যাটিক স্টাফদের কিছুদিন পর্যন্ত পাবলিক অ্যাপিয়ারেন্সেস কম করার জন্য বলেছে, মানে পাবলিকের মধ্যে এসে মিটিং অ্যাটেন্ড করা বা ভিড় এড়িয়ে চলার জন্য বলেছে। ওদিকে ভারতে ইসরায়েলের এম্বাসি এবং কনসুলেটের ওপর আগে অনেকবার হামলার চেষ্টা করা হয়েছে, আর প্রতিবার ইরানের সঙ্গে লিঙ্ক পাওয়া গেছে। তো সেক্ষেত্রে ভারতে যে ইসরায়েলের এম্বাসি এবং কনসুলেট রয়েছে ওখানেও ইসরায়েলের সরকার হাই অ্যালার্ট করে দিয়েছে। দেখা হলে ইরান এবং ইসরায়েল দুই দেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এরা দুজনে লড়তেই থাকে। ভারত সরকারের জন্য এই দুজনের মধ্যে যে কোনো একটা দেশকে বেছে নেওয়া একটু কঠিন। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কার সাপোর্টার, ইসরায়েল না ইরান, তাহলে আপনার উত্তর কি হবে? নেক্সট আপডেট রয়েছে সাউথ কোরিয়া থেকে। বিশ্বের অনেক দেশের পপুলেশন অনবরত কমছে। আজকালকার নতুন জেনারেশন বিয়েতে কম ইন্টারেস্টেড রয়েছে, যারা বিয়ে করেও ফেলে তারা বাচ্চা নিতে আগ্রহী থাকে না। এখন একই সমস্যার শিকার সাউথ কোরিয়াও হয়েছে। আর সাউথ কোরিয়া থেকে যে রিপোর্ট সামনে বেরিয়ে আসছে সেটা সত্যিই শকিং। রিপোর্ট অনুযায়ী মার্চ মাসে সাউথ কোরিয়ার স্কুলে যে নতুন সেশন শুরু হয়েছে সেখানে ফার্স্ট ক্লাসে অ্যাডমিশন হচ্ছেই না। রিপোর্ট অনুযায়ী সাউথ কোরিয়ার 157টা স্কুল এমন রয়েছে যেখানে এই বছর ফার্স্ট গ্রেডে একজন স্টুডেন্টও অংশগ্রহণ করেনি, মানে 157টা স্কুলে ফার্স্ট ক্লাস পুরোপুরি খালি রয়েছে, যেখানে ফার্স্ট ক্লাসে 10-এরও কম বাচ্চা রয়েছে। সাউথ কোরিয়ার ফার্টিলিটি রেট অনবরত নিচে নামছে, যার জন্য মনে করা হচ্ছে সাউথ কোরিয়ার জনসংখ্যা আর কয়েক বছরের মধ্যে অর্ধেক হয়ে যাবে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই সাউথ কোরিয়ার সঙ্গে আমাদের ভারতের পার্থক্যটা কোথায় বলুন তো, অবশ্যই ভাববেন কিন্তু, আর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।